আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর আমরা ভিডিও দিচ্ছি। আমাদের এই তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চুম্বকত্ব যে চ্যাপ্টারটা আমরা ধরছিলাম ফিজিক্স সেকেন্ড পেপারের ৪র্থ অধ্যায়। সেই অধ্যায়টা আমরা ৯টা বা ১০টা লেকচার দিয়েছিলাম। এখানে আমাদের অল্প কিছু টপিক হালকা বাকি ছিল। আজকে আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আ এগুলা আলোচনা করতে গিয়ে আমি তার আগে বলে নিচ্ছি আমার গলাটা একটু আমি সর্দি জ্বরে আক্রান্ত। তারপর অনেকদিন ভিডিও করতেছি না, এইজন্য আজকে ভিডিওটা করতে দাঁড়াইছি, হ্যাঁ? তোমাদের আমি পড়ায় যাওয়ার আগে আমাদের আচ্ছা, এটা আমরা লাস্ট দিকে আছি। একটু প্রথম দিকে চলে যাই স্লাইডে। এটা আমাদের চকবাজার অফলাইন ব্যাচের ঠিকানা। যারা চট্টগ্রামে পড়ো তোমাদের ছোট ভাই বোন কেউ থাকলে চট্টগ্রাম অফলাইনে এই ঠিকানায় এসে আমার ব্যাচে প্রাইভেট পড়তে পারবে। আর এখানে স্যারের পরিচয় টরিচয় লেখা আছে। দেখো, আমরা যদি চলে যাই, এখানে বলছে কক্ষপথে ঘূর্ণন ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ? তো আসলে এটা চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ভ্রামক দুইটাই। আমরা এখানে চৌম্বক ভ্রামক গুলা দেখবো, হ্যাঁ? বেসিক্যালি এটা চৌম্বক ক্ষেত্র না হয়ে চৌম্বক ভ্রামক বলা উচিত ছিল। তো আমাদের একটা জিনিস, আমি যদি এখান থেকে একটা বৃত্তাকার এটা নিয়ে নিলাম। ধরো এই একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, একটা ইলেকট্রন এভাবে ঘুরছে। তো এই ইলেকট্রনটা যদি ঘুরে, আমরা জানি যে ইলেকট্রন ঘুরুক আর যাই ঘুরুক, একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু মিউ নট I ডিভাইড বাই 2R। তো এখানে আমাদেরকে বুঝতে হবে একটা ইলেকট্রন যখন এখানে ঘুরে, ইলেকট্রন যখন এখানে ঘুরে, তো ইলেকট্রন ঘুরলে আমাদের বলো তো, একটা নর্মাল কথা চিন্তা করতে তোমরা, আমাদের এখান থেকে আমরা বলতে পারি না এই ইলেকট্রনটার জন্য এই ইলেকট্রনটার পর্যায়কাল টি ইকুয়াল টু কি হবে বলো তো? তোমরা কি মনে আছে কিউ ইকুয়াল টু আমরা জানি কি আইটি, কিউ ইকুয়াল টু কি জানি আইটি। তো এখানে যে ইলেকট্রনটা ঘুরে তার চার্জটাকে যদি আমি কিউ না বলে ইলেকট্রনের চার্জ কি দ্বারা প্রকাশ করি, এবং এই টিটাকে যদি একবার ঘুরে আসার টাইম আবর্তনকাল দেই, তাইলে সুতরাং বলতো আই ইকুয়াল টু কি দাঁড়াবে? এখান থেকে ই বাই টি দাঁড়াবে না? আই ইকুয়াল টু কি দাঁড়াবে? ই বাই টি। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে বলতে পারি যে কি টি ইকুয়াল টু আই লিখি, আই, হ্যাঁ, একটু দেখলাম। তাহলে আই ইকুয়াল টু ই বাই টি, অথবা কিউ ইকুয়াল টু আইটি। আমি বারবার বলছি কিউ ইকুয়াল টু, আমরা যে আইটি সূত্র জানি এইটার কথা বলছি, ঠিক আছে? তো এখানে টি আমরা একটা আবর্তনকাল পুরোপুরি লিখলাম। দেখো, এছাড়া আরো একটা ব্যাপার আছে, এই জিনিসটাকে আমরা এখন কোথায় এখানে ইনপুট করতে পারবো, কিন্তু আমরা একটা জিনিস কি জানি বলতো? আবার আমরা জানি যে আবার যে ইলেকট্রনের যে ভি বেগ, বেগ ইকুয়াল টু কি বলতো? পরিধি ডিভাইড বাই টাইম। তাহলে সুতরাং বলতো টি ইকুয়াল টু কি দাঁড়াবে? 2 পাই আর ডিভাইড বাই কি ভি। এই টিটা এখানে অ্যাপ্লাই যখন করে দিব, তখন আমাদের এটা উপরে চলে যাবে। তাহলে আমরা সুতরাং বলতে পারবো এখান থেকে, দেখো তো, এই যেটা আই ইকুয়াল টু ই ডিভাইড বাই 2 পাই আর ডিভাইড বাই কি ভি, ঠিক আছে? এটাকে উল্টাই দিলে ই ভি ডিভাইড বাই কি 2 পাই আর। বলো ঠিক আছে? এটা আমাদের কি বলতো ইলেকট্রনের ভি। এখানে ভিটা কিন্তু ছোট হাতের, এখানে এই যে ভিটা, এটা ছোট হাতের ভি। তাহলে বলো এখানে ই ভি, এরকম না? তো আমরা এখান থেকে আইটাকে কোথায় বসায় দিতে পারি বলতো? এই আইটা নিয়ে আমরা এখানে বসাতে পারবো না বলতো? তাহলে সুতরাং বি ইকুয়াল টু মিউ নট আই এর জায়গায় হবে ইভি ডিভাইড বাই 2 পাই আর ডিভাইড বাই নিচে 2R, তাই তো? এরকম না? তাইলে আমরা যদি এভাবে চিন্তা করি যে এবারে দেখো তো, উপরে মিউ নট ইভি 2 পাই আর, আর এটাকে গুণ করে দিলে এর মনে 1 আছে, উপরে 1 2 আর এভাবে চলে যাবে। দেখো তো ঠিক আছে কিনা? তো এখানে যদি এভাবে চলে যায়, তো আমরা এখন যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করিও তোমরা, আমরা এখানে কি কিছু কি গন্ডগোল পাকছে? দেখো তো স্যার, এই মনে মনে কি এটা নিচে চলে যাবে, 2 পাই আর ভি উপরে থাকবে। আবার ভি এর, হ্যাঁ, ভি উপরে আছে। তাহলে ভি এর জায়গায় আমরা কি আর কিছু লিখতে পারি? ভি, ভি কে এভাবে যদি রেখে দেই, এখানে দেখো তো কিছু কিছু কি এই একটা কাজ করা যায়, 2 দিয়ে 4 চলে আসতেছে। আচ্ছা, মিউ নট ইভি ডিভাইড বাই 4 পাই আর স্কয়ার এরকম আসতেছে।
মিউ নট ইভি বাই 4 পাই, এরকম পাই আর স্কয়ার আসতেছে। তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্র সমীকরণ এটাই আসতেছে। আবারও বলি, মিউ নট বাই 4 পাই ইভি ডিভাইড বাই হলো কি, ও সরি, হ্যাঁ, ইভি ডিভাইড বাই আর স্কয়ার। মিউ নট এটাকে এভাবে ভেঙে লিখতে পারো, মিউ নট 4 পাই ইভি ডিভাইড বাই আর স্কয়ার, এভাবে লিখে যাবে, তাই তো? এটা হচ্ছে আমাদের এই একটা ইলেকট্রনের ঘূর্ণনের জন্য এই তার কক্ষপথের কেন্দ্রে হলো কি সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। এখন একটা জিনিস মনে রাখবা, আমরা জানি হলো এই ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণনের জন্য ওর একটা কক্ষীয় চৌম্বক ভ্রামক তৈরি হবে না? আচ্ছা, এটা কক্ষীয় চৌম্বক ভ্রামক। তাহলে ওর কক্ষীয় চৌম্বক ভ্রামকটা কি হবে বলতো? কক্ষীয় চৌম্বক ভ্রামক, এই যে কক্ষীয় চৌম্বক ভ্রামক, এটা মনে রেখো, যদি কখনো দেয় ইলেকট্রনের ঘূর্ণনের জন্য ওই বৃত্তাকার পথের বা কক্ষপথের কেন্দ্রে বা হলো এই নিউক্লিয়াসে, পরমাণুটার নিউক্লিয়াসে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত, এটা দিয়ে তোমরা বের করবে। ওকে, এরপরে আসো কক্ষীয় চৌম্বক ভ্রামক। তো এটাকে আমরা মিউ এল দ্বারা লিখবো। এই মিউ এল ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি হলো চৌম্বক ভ্রামক ইকুয়াল টু কি, চৌম্বক ভ্রামকের সূত্র আমরা পড়ছি, এই চ্যাপ্টারেই তো পড়ছি, তাই না? তাহলে আই এ, এক পাকের হইলে এন আই এ অ্যাকচুয়ালি চৌম্বক ভ্রামক, তো এন এক পাকের, এই জন্য আই এ হবে শুধু। এবার বলো, আই এর জায়গায় তুমি এটা লিখতে পারো না, জিভি? আচ্ছা স্যার, আই এর জায়গায় তাহলে আমি কি লিখতে পারি? এই ইভি ডিভাইড বাই হলো কত, 2 পাই আর। আর এর জায়গায় লিখা যায়, এটা বৃত্তাকার পথ, তাহলে ক্ষেত্রফল হলো কি পাই আর স্কয়ার। বলো ঠিক আছে? পাই পাই কাটা, একটা আর একটা আর কাটাকাটি, আমি কাটাকাটি করতেছি, তোমরা কাটাকাটি করবে না। তাহলে এখানে দেখো তো ইভি আর ডিভাইড বাই 2, তাহলে এই যে ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ক্ষেত্রের মান এটা। এটা তোমাদের হলো পরীক্ষায় অনেক সময় ইয়া দিতে পারে, যে হলো প্রমাণ করে যে এই 2 নম্বরের অনুধাবনমূলকে, অথবা দেখাও যে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ভ্রামক ইকুয়াল টু হলো ইভিআর বাই। তো আমি এটাকে আরেকটু সুন্দর করে একটু কনভার্ট করতে পারি না স্যার? দেখো তো, ভিআর এর সাথে উপরে নিচে যদি আমি একটা এম দ্বারা গুণ করে দেই, তাহলে ই বাই 2, দেখো আগেই তো এমনি দেখো, ই বাই 2, আর আমি যদি এই যে এম ভিআর, মানে উপরে ভিআর এর সাথে একটা এম গুণ করে দিলাম, নিচে আর একটা এম দিয়ে দিলাম, তাইলে দেখো তো এখানে দাঁড়াবে হচ্ছে ই বাই 2 এম, এম ভিআর। এবং এম ভিআর মানে কি আমরা জানি, বলো? কৌণিক ভরবেগ। এম্বিয়ার মানে কি? কৌণিক ভরবেগ। তাহলে ই ডিভাইড বাই ইলেকট্রনের চার্জ ডিভাইড বাই 2m ইলেকট্রনের ভর, এম্বিয়ার হচ্ছে ইলেকট্রনের কি বলতো, এই কৌণিক ভরবেগ। তাহলে আমাদের চৌম্বক ভ্রামকের, এই যে কক্ষীয় চৌম্বক ভ্রামকের মানের সূত্র হচ্ছে এটা, মনে থাকবে? এই হচ্ছে ঘটনা, আর কিছু না। মনে রাখতে হবে এটা একটা ভেক্টর রূপটা হবে হলো মিউ এল ভেক্টর ইকুয়াল টু হবে ই বাই 2m এল ভেক্টর, তবে এখানে একটা মাইনাস হবে। এই মাইনাস দ্বারা বোঝায় হলো কি বলতো, চৌম্বক ভ্রামক এবং হলো কৌণিক ভরবেগ পরস্পর হলো কি বিপরীতমুখী, এই দুইটা পরস্পর বিপরীতমুখী, এবং সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের কারণে, মাইনাস দ্বারা এই যে মিউ এল ভেক্টর এবং এল ভেক্টর অর্থাৎ কৌণিক ভরবেগ ভেক্টর, এই দুইটা বিপরীত, এই জন্যই মাইনাসটা দেওয়া হয়েছে। আর সেটা সৃষ্টি হয় বেসিক্যালি ইলেকট্রনের চার্জের ঋণাত্মক মানের জন্য। এই হলো আমাদের একটা ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণায়মান থাকলে তার কৌণিক কি, সরি, এই কক্ষীয় চৌম্বক ভ্রামকের মানের সূত্র এটা, আর এটা হচ্ছে তার ভেক্টর রূপ। ওকে, মনে থাকবে? সবাই বোঝা যাচ্ছে? আচ্ছা, এগুলো অঙ্ক করতে লাগতে পারে, ছোট ছোট অঙ্ক দিতে পারে। আমরা এরপরে যদি হলো একটু আসি, এইমাত্র এটা একটু মনে রাখো, এগুলো আমাদের লাগবে, যে ইএল ডিভাইড বাই 2m, মানে তাহলে মিউ এল, এখান থেকে দেখো চৌম্বক ভ্রামক, কক্ষীয় চৌম্বক ভ্রামক ই ডিভাইড বাই 2m এল, এটা ভেক্টর রূপটাও আমরা জানি, ভেক্টর রূপ হইলে জাস্ট এখানে একটা মাইনাস আসবে। এবার আসো, আবার আমরা জানি হলো এই কৌণিক ভরবেগ L ইকুয়াল টু NH বাই 2 পাই, NH বাই 2 পাই, ঠিক আছে? তো এটা যদি এখানে ইনপুট দেই, তাহলে সুতরাং হলো মিউ L ইকুয়াল টু E বাই 2m, দেখো এখানে ইনপুট হলো NH ডিভাইড বাই 2 পাই, তাহলে এটা দাঁড়াচ্ছে কি NEH ডিভাইড বাই 4 পাই m। দেখো তো ঠিক আছে না? এইটা একটা সূত্র আসছে। আর n এর মান যখন 1 হয়, তখন এটাকে n এর মান প্রথম কক্ষপথের জন্য আর কি, n এর মান যদি এটা 1 হয়, n ইকুয়াল টু 1 হলে
মানে প্রথম কক্ষপথে যে মিউএল কক্ষীয় চৌম্বক ক্ষেত্র ই এইচ ডিভাইড বাই 4 পাই এম। এই যে এটা তুমি যদি এখানে ইলেকট্রনের চার্জের মান এইচ প্লাঙ্কের ধ্রুবক 4 পাই এম ইলেকট্রনের ভর বসাও, তাইলে এটার মান পাবা হচ্ছে হলো এই জিনিসটাকে, এটা মিউ নট দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে হলো 9.274 ইন্টু 10⁻²4। এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। কি? বোর ম্যাগনেটন। ম্যাগনেটন। তো এই যে বোর ম্যাগনেটন বলা হচ্ছে এটাকে, এটার মান কত? 9.274 ইন্টু 10⁻²4 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। কি বলতো? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার এটা একক। তাহলে এটা হচ্ছে হলো বোর ম্যাগনেটন বলে। আর মনে রাখবে ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের শুধু কক্ষপথে ঘূর্ণনই নাই, ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণনের সাথে নিজ অক্ষের চারপাশে স্পিনও আছে। তো স্পিনের কারণে এক ধরনের স্পিন চৌম্বক ভ্রামক তৈরি হয়। স্পিন চৌম্বক ভ্রামক, স্পিন চৌম্বক ভ্রামক, যেটা স্পিন মিউএস, সেটা হচ্ছে হলো 1 বোর ম্যাগনেটন, যেটাকে এই বোর ম্যাগনেটনটাকে হচ্ছে হলো মিউ দ্বারা প্রকাশ করে। তাহলে 1 বোর ম্যাগনেটনের সমান হচ্ছে হলো কি এই ইলেকট্রনের স্পিন চৌম্বক ভ্রামকটা। তাহলে তোমরা এখান থেকে চিন্তা করো, এটা যদি আমি এর পরের লাইনে মিউএস, এই যে এটার জায়গায় এটা দেখো তো, তো বোর ম্যাগনেটনের সূত্র এই যে এটা না, EH বাই 4 পাই এম। তাহলে দেখো তো EH বাই কত? EH ডিভাইড বাই হচ্ছে হলো 4 পাই এম। এটাই তো। এখন একটু কাহিনী আছে, আমরা জানি হচ্ছে হলো যে এখানে যেটা করতে পারি আর কি, আমরা এই জিনিসটাকে চৌম্বক ভ্রামক তো এটা। এখন কৌণিক ভরবেগ যেমন এরকম আছে, দেখো আমরা এই যে এখান থেকে এটাকে এই যে আমরা এখান থেকে এই ই বাই এম কে আলাদা রেখে এইচ বাই 4 পাই কে এভাবে নিয়ে যেতে পারি না? আলাদা রাখতে পারি কিনা? পারি তো। তো এটা যদি আমরা এবার আলাদা রাখতে পারি, এইটার জায়গায় আমরা ই ডিভাইড বাই এম, এই যে এখানে আমরা লিখতে পারি এস। এটা হচ্ছে হলো আমাদের যেমন এখানে আমরা এখানে কি দ্বারা প্রতিস্থাপন করছি, এখানে না, ঠিক তার আগের পৃষ্ঠায়। দেখো এই যে এখানে আমাদের কোথায় যেন করছি, এই যে আমাদের এখানে এম্বিয়ার এর জায়গায় কি লিখছি বলতো? এই আমরা এম্বিয়ার এর জায়গায় লিখছি হচ্ছে হলো কি এল। এম্বিয়ার দ্বারা কি বুঝায়? কৌণিক ভরবেগ বুঝায়। ঠিক সেম ভাবে এখানে ইলেকট্রনের স্পিন কৌণিক ভরবেগ যেটা আছে সেটা হচ্ছে হলো কি এস। তো এইটা আমরা এভাবে লিখতে এইচ বাই 4 পাই। এটা অনেকভাবে তুমি বলো স্যার এইচ বাই 4 পাই হয় না, আসলে এইচ বাই 4 পাই না লিখে তোমরা এটাকে বলতে পারো এই যে আমি বলি এখান থেকে এইচ বাই টু। তোমাদের এখানে আমার কি ভুল হচ্ছে কোথাও? আমার ভুল ই বাই এম, ঠিক আছে। তো এইচ বাই 4 পাইটাকেই তো এস বলা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে অন্যভাবে লিখতে পারো। আমরা জানি যে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক আছে না, প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, সেখান থেকে আমরা কনসেপ্টটা আনতে পারি, ঠিক আছে। প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবকের আমরা জানি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক এইচ বাই 2 পাই, এটা হচ্ছে এইচ বার, তাই তো। আমি চাইলে কিন্তু এটাকে কি লিখতে পারি বলো তোমরা? এটাকে আমি চাইলে হচ্ছে হলো এইচ বার এই ডিভাইড বাই হচ্ছে হলো কি 2 এভাবে লিখতে পারতাম। এইচ বার ডিভাইড বাই 2, এটার জায়গায় এস লেখা যায় পরবর্তীতে, ঠিক আছে। ইউ প্রাইম বাই এই যে এস। তাহলে মিউ এস ইকুয়াল টু এটা। এখন আসো স্যার এটার ভেক্টর, এটা তো হলো তাহলে স্পিন চৌম্বক ভ্রামক। এখন স্পিন চৌম্বক ভ্রামক বের করার পর এরপরে বুঝিও স্পিন চৌম্বক ভ্রামকের জন্য এরপর হলো এইটার যদি ভেক্টর রূপ দেই, মিউ এস ভেক্টর ইকুয়াল টু হলো কি, এটা তো এস ভেক্টর হবে ই বাই এম এই। তাহলে এখান থেকে এখানে একটা মাইনাস হবে, কেন বলো তো? ওই যে ইলেকট্রনিক চার্জের জন্য। তাহলে এস ভেক্টর এবং মিউ এস ভেক্টর পরস্পর কি বিপরীত। তাহলে বলতো এখান থেকে আমাদের যদি আমরা ইয়াতে যাই, এই স্পিনের হলো কি সরি ইলেকট্রনের হলো টোটাল চৌম্বক ভ্রামক বের করতে যাই, মোট মোট চৌম্বক ভ্রামক। সুতরাং মোট চৌম্বক ভ্রামক কি বলতো? মোট চৌম্বক মোট চৌম্বক ভ্রামক, এটাকে আমাদের বইগুলোতে
মিউ টোটাল দ্বারা প্রকাশ করছে মনে হয় খুব সম্ভবত, আমার এক্সাক্ট মনে পড়ছে না, ঠিক আছে একটু দাঁড়াও, আমাদের বইটা এখানে কোথায় রেখেছি, দাঁড়াও একটু, এই তো আমাদের বইটার মধ্যে হচ্ছিল এটাকে কি দ্বারা প্রকাশ করছে, শুধু মিউ দ্বারা প্রকাশ করছে ভাই। আমি এখন এই শুধু মিউ দ্বারা প্রকাশ করব না, কেন বলো তো স্যাররা? শুধু মিউ দ্বারা প্রকাশ করাটা এখানে হচ্ছে হলো কি, এই এখানে শুধু মিউ দ্বারা প্রকাশ করাটা উচিত না, কারণ আমি এখানে আরেকবার কোথায় যেন হচ্ছে বোর ম্যাগনেটনটা, আমাদের বইগুলোতে বোর ম্যাগনেটনটাকে ওই কোথায় যেন, এই যে আমরা কোথায় যেন বলছি, একটু দাঁড়াও আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখানে হওয়ার কথা, এই যে বোর ম্যাগনেটনটাকেও মিউ দ্বারা প্রকাশ করছি। আবার যদি হচ্ছে টোটাল যে চৌম্বক, মোট চৌম্বক ভ্রামক আছে সেটাকেও মিউ দ্বারা প্রকাশ করি, তাহলে তো হইলো না কথা, দুইটার মধ্যে কন্ট্রাডিকশন হয়ে যেতে পারে না। আমি এটাকে মিউ টোটাল দিলাম। এই মিউ টোটাল ভেক্টরটা হবে হচ্ছে বলতো, এই যেটা হচ্ছে আমাদের এই যে এটার ভেক্টর রূপ যেটা হচ্ছে মিউ এল ভেক্টর, দেখো মিউ এল ভেক্টর প্লাস হচ্ছে কি এই যে মিউ এস ভেক্টর, এই ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো মিউ এল ভেক্টর কত যেন হবে, এই ই ডিভাইড বাই হচ্ছে কত 2m মাইনাস একটা, এখানে হচ্ছে কি এই কৌণিক ভরবেগ ভেক্টর প্লাস এটা হবে হচ্ছে কি মাইনাস ই ডিভাইড বাই এম, যদি এখানে মাইনাস একটা প্লাস আছে তো এগুলোকে আমি একটু মাইনাস দ্বারা হালকা রাখি। দেখো তো এখানে মাইনাস এম ইনটু হচ্ছে কি হবে বলতো, স্পিন কৌণিক ভরবেগ ভেক্টর। এই তারপর এখান থেকে আমি চাইলে কি কি কমন নিতে পারি তোমরা আমাকে বলো। এখান থেকে চাইলে আমি হচ্ছে দুইটা জিনিস হয়, মানে ই বাই হচ্ছে মাইনাস সহ এই ই বাই 2m যদি কমন নেই, বা এমও কমন নিতে পারতাম, 2m কমন নিলে এটা শুধু হয়ে যাচ্ছে হলো কি, এটা হচ্ছে এল ভেক্টর, আর এটা হচ্ছে মাইনাস সহ যেহেতু কমন নিছে এখানে এটা হয়ে যাচ্ছে 2s ভেক্টর, মানে নিচে 2m কমন নিয়েছে এখানে তো 2m নাই, এই জন্য এটা 2s হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল হচ্ছে কি এই চৌম্বক ভ্রামকের ভ্যালু হবে এটা, একটা কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তার টোটাল চৌম্বক ভ্রামক হবে এটা, একটা হচ্ছে স্পিন চৌম্বক ভ্রামক আর একটা হচ্ছে কক্ষীয় চৌম্বক ভ্রামক, দুইটার সমষ্টিগত রূপ হচ্ছে এটা ভাই। কথা কি ক্লিয়ার? এই জিনিসগুলো যদি মাথায় রাখো এগুলো অনেক কাজে লাগবে, এগুলো বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন পার্টে দিতে পারে, বিশেষত ভর্তি পরীক্ষায়, আমার আরো স্পেসিফিকলি বললে বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপের হচ্ছে কনসেপ্ট গুলা থেকে ম্যাথ গুলা দিতে পারে, যেগুলা নিয়ে সাধারণত আমরা খুব একটা মাথা ঘামাই না, বা হচ্ছে স্টুডেন্টরা একটু কম জোর দেয়, যেগুলো থেকে প্রশ্ন বোর্ডে কম আসে সাধারণত, ঠিক আছে। তাহলে এমসিকিউ তো এখান থেকে কোশ্চেন দিতে পারে। তাইলে আমাদের একটা কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য আমরা প্রথমে দেখলাম হচ্ছে তার চৌম্বক ক্ষেত্রের মূল সমীকরণ, এটা আমরা আগেই পড়ছিলাম এই চ্যাপ্টারে। তারপর আই এর সমীকরণ থেকে আই কিউ ইকুয়াল টু আই টি, ওই সমীকরণটা থেকে আমরা হচ্ছে এই আই ইকুয়াল টু ই বাই টি লিখছি। তারপর ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি, ওখান থেকে হচ্ছে কি টি ইকুয়াল টু বের করে আনছি, ওই টি এখানে বসাইছি, আই পাইছি, আই ইকুয়াল টু এখানে বসাইছি, বি এর সমীকরণ পাইছি। তাহলে কখনো লাগলে আমরা এই বি এর সমীকরণটা ব্যবহার করবো ইনশাল্লাহ। এরপরে আসো, এরপর এখানে দেখলাম কক্ষীয় চৌম্বক, যেহেতু ইলেকট্রনটা ঘুরছে তাহলে তার একটা কক্ষীয় চৌম্বক ভ্রামক আছে, সেটা হচ্ছে হওয়ার কথা ছিল এই মিউ ইকুয়াল টু হচ্ছে এন আই এ, মানে কক্ষীয় চৌম্বক ভ্রামক এন আই এ, এন এক পাকের, এটা একটা কক্ষপথ, তাহলে এক পাকের হওয়ায় এটা এন ওয়ান, তাহলে এটা মিউ এল ইকুয়াল টু আই এ লিখতে পারছি। আই এর জায়গায় আমরা এই জিনিসটা, এই যে এই ভ্যালুটা ইনপুট করছি, আর হচ্ছে এ ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার একটা পথ, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার, এখান থেকে হচ্ছে আমরা মিউ এল ইকুয়াল টু ইভি আর বাই 2 পাইছি। তো আমরা করছি কি উপরে নিচে এম দ্বারা গুণ করে এরকম করে সাজাই ফেলছি, তাইলে হচ্ছে এই জিনিসটা হলো এরকম, উপরে নিচে এম দ্বারা গুণ করছি, এম বি আর কে আমরা এল লিখতে পারছি, আর এটাকে 2 টাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। এরপর এই যে ই বাই 2m ইনটু কি এল, এটা হচ্ছে মিউ এল এর মান। দেন মিউ এল ভেক্টর রূপে লিখছি, তখন এখানে একটা মাইনাস দিছি, কারণ মিউ এল ভেক্টর এবং এল ভেক্টর পরস্পর কি হবে, বিপরীত। দেন আমরা হচ্ছে আসছি হচ্ছে এখানে মানটাকে লিখে রেখে দিছি, যদি না লিখলে হইতো। আবার আমরা জানি এল ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, তো এখানে আমরা এই এল এর জায়গায় এই মানটা ইনপুট করার পর এই যে কক্ষীয় চৌম্বক ভ্রামকের এই সমীকরণটা পেয়েছি। এই সমীকরণের মধ্যে এন এর মান 1 দেওয়ার পর বোর ম্যাগনেটনের মান পেয়েছি, যেটা হচ্ছে মুখস্থ রাখবা, অথবা ক্যালকুলেটর তুমি বসাইলেও এই হিসাবটা করলে এটাই পাবে। এরপরে আসো, এগুলা যখন আমরা পেয়ে গেলাম তখন স্পিন চৌম্বক ভ্রামক একটা, কারণ ইলেকট্রন কক্ষপথে যখন ঘুরে সে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে তো ঘুরে ঘুরেই আবার নিজের অক্ষের মধ্যে ঘুরে, এবং হচ্ছে ওর স্পিন যেটা চৌম্বক ভ্রামক আছে সেটা হচ্ছে 1 বোর ম্যাগনেটনের সমান হয়। তাহলে
মিউ এস ইকুয়াল টু 1 বোর ম্যাগনেটন, এই 1 বোর ম্যাগনেটন এর সূত্রটা বসাইছি। দেন সেখান থেকে আমরা এটাকে ভাগ করে এভাবে লিখছি, ই বাই এম টাকে আলাদা রাখছি, এইচ বাই 4 পাইটাকে এখানে লিখছি। এইচ বাই 4 পাইটাকে আবার লেখা যায় এইচ বার বাই 2। এইচ বার বাই 2 যেটা আছে সেটা হচ্ছে হলো কি আমাদের স্পিন কৌণিক ভরবেগ, যে এস ভেক্টর এস। পরে এখান থেকে আমরা মিউ এস ইকুয়াল টু পাইছি ই বাই এম ইনটু এস। ভেক্টর রূপ লেখার পর মিউ এস ভেক্টর ইকুয়াল টু হচ্ছে হলো ই বাই এম এস ভেক্টর, সামনে একটা মাইনাস, মাইনাস দ্বারা বোঝাচ্ছে এস ভেক্টর, এবং হচ্ছে মিউ এস পরস্পর বিপরীত। দেন আমরা করছি কি এটার ভেক্টর রূপ যেটা ছিল ওই যে মিউ এল মানে হচ্ছে হলো ই বাই 2m এল ভেক্টর, এটা আর হচ্ছে হলো কি এটা আমরা কি করছি এখানে যোগ করছি। মজার না, বড়ই মচৎকার, তাই তো? তো এগুলো বুঝে বুঝে একটু কি তোমরা কমপ্লিট করো, হ্যাঁ। আমরা এর পরের টপিকে চলে যাই। যথেষ্ট, আজকের ক্লাসটা পুরোটাই ম্যাক্সিমামটাই থিওরিটিক্যাল, হ্যাঁ। চুম্বক অক্ষ, চুম্বক দেখো, চুম্বক অক্ষ কি? চুম্বকের মেরুদয়ের সংযোজক কাল্পনিক রেখাকে সরলরেখাকে চুম্বক অক্ষ বলে। আর জ্যামিতিক দৈর্ঘ্য কি বলে? কোন চুম্বকের দু প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে এর জ্যামিতিক দৈর্ঘ্য বলে। আর চৌম্বক দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য যেটা, সেটা চুম্বকের দু মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে। ঠিক আছে, সেটা একটু যদি আমরা চিন্তা করি, আচ্ছা এটা পরে আসতেছি, আমি এখানে হচ্ছে এগুলো একটু হালকা একটু এক্সপ্লেইন করি। এটা যদি একটা চুম্বক হয়, ধরো ওর একটা, আমরা জানি একটা চুম্বকের এই যে পুরা দৈর্ঘ্যটা আছে না, এটাকে বলে হচ্ছে হলো কি এই যে জ্যামিতিক দৈর্ঘ্য। এটা কি বলে বলতো? জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক। তো আমরা জানি হচ্ছে হলো চুম্বকের মেরুগুলা হচ্ছে হলো একদম ঠিক প্রান্তে না থেকে, প্রান্ত থেকে একটু সামনে থাকে, ঠিক আছে। তো এই যে মেরুগুলাকে, যে অক্ষটা কানেক্ট করে, এই যে অক্ষটা মেরুগুলাকে, এটাকেই বলে চুম্বক অক্ষ। এটাই কি, এই যে দেখো, এটাই কি চুম্বক অক্ষ, এটা হচ্ছে চুম্বক অক্ষ। এরপরে আসে হচ্ছে হলো এই যে মেরু থেকে, এই মেরু থেকে, এই মেরু থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্বটা আছে, এটাকে আমাদেরকে এখানে বলা হচ্ছিল এই চুম্বক দৈর্ঘ্য। এটা কি বলা হচ্ছিল কি কার্যকরী দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য, ঠিক আছে। এই যে মেরু থেকে মেরু পর্যন্ত দূরত্বটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। আর পুরা টোটাল দৈর্ঘ্যটা সাধারণত আমরা জ্যামিতিক হিসাব নিকাশ মানে কি স্যার, যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পুরো হিসাবটাই হচ্ছে জ্যামিতিক হিসাব। তো জ্যামিতিক হিসাবে হচ্ছে কি এটা বলতো পুরোটা। তাহলে এখানে দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছ চুম্বক দৈর্ঘ্যটা একটু কম হবে, কারণ চুম্বক দৈর্ঘ্যটা মেরু টু মেরু, আর মেরু দুটাকে কানেক্ট করে যে অক্ষ সেটাকে বলা হচ্ছে চুম্বক অক্ষ, সোজা হিসাব। তাহলে হচ্ছে দেখাই যাচ্ছে এখানে জ্যামিতিক দৈর্ঘ্যটা বড় এবং চুম্বক দৈর্ঘ্যটা ছোট। এবং তোমরা দেখবা দেখে যে এই চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত, চুম্বক দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে হলো জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য ডিভাইড বাই জ্যামিতিক দৈর্ঘ্য, এটা হচ্ছে 0.85। এই অনুপাতটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখান থেকে সুতরাং বলতো চুম্বক চৌম্বক দৈর্ঘ্য যদি আমি বের করি ইকুয়াল টু হচ্ছে হলো 0.85, এটা ওই পাশে গেলে গুণ ইনটু হচ্ছে হলো কি জ্যামিতিক দৈর্ঘ্য। এটা দিয়ে বিভিন্ন সময় এমসিকিউ আসবে, এগুলো মনে রাখতে হবে। ভাই অনেক সময় জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকে, চুম্বক দৈর্ঘ্য বের করতে, অনেক সময় চুম্বক দৈর্ঘ্য দিয়ে হয়, জ্যামিতিক দৈর্ঘ্য বের করতে, অনেক সময় বলে যে এই দুইটার অনুপাত কত, জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্য অনুপাত কত। তোমাকে ট্রিক কি করে দিতে পারে কখন জানো? যদি বলতে পারে জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বক দৈর্ঘ্যের অনুপাত কত, তার মানে এটার উল্টোটা। তাহলে তখন হচ্ছে উপরে যদি জ্যামিতিক দৈর্ঘ্য হয়, খেয়াল করো, উপরে যদি জ্যামিতিক দৈর্ঘ্য হয়, নিচে যদি হচ্ছে হলো চুম্বক দৈর্ঘ্য হয়, তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো কত হবে বলতো 1/0.85 আর কি। তাহলে 1/0.1 ভাগ 0.85 আমি দেখতে পাচ্ছি, এটা উত্তর হবে হচ্ছে হলো 1.1765। তাহলে এরকম অপশন থাকতে পারে অনেক সময়, তোমাদেরকে ট্রিকি করে দিলে এরকম করে দিতে পারে। বুঝা যাচ্ছে সবার? আচ্ছা, এরপরে পৃষ্ঠা দেখি কি আছে। ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল। পৃথিবীর কোন স্থানে, এটা পৃথিবী হবে না, পৃথিবীর হবে, পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে। আর চৌম্বক মধ্যতল হচ্ছে মুক্তভাবে সাম্যাবস্থায় অবস্থিত কোন চুম্বকের 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 চুম্বক অক্ষ, চুম্বকের না, চুম্বকের চৌম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের চুম্বক ক্ষেত্র চুম্বক মধ্যতল বলে। আচ্ছা, তোমরা একটা জিনিস জেনে অবাক হবা বা বড়ই মজাদার,
যদি আমি এটা পৃথিবী বিবেচনা করি, এটা যদি পৃথিবীর ধরো এটা যদি হচ্ছে উত্তর মানে ভৌগোলিক উত্তর মেরু ধরি, ভৌগোলিক এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু, আর এটা হচ্ছে হলো ভৌগোলিক দক্ষিণ মেরু। মানে আমরা দিক হিসেবে উত্তর মানে উত্তর আর দক্ষিণ। তো উত্তর আর দক্ষিণ যদি হয় কথা বোঝো, ঠিক আছে। আহ, এই সেটটা তাইলে হচ্ছে হলো ধরো এটা পশ্চিম, এটা কি ধরো পশ্চিম, এটা তাইলে হচ্ছে হলো কি পূর্ব, একটু কথা বোঝো। তো আমরা যে এই যে মেরুগুলা বলতেছি এগুলো হচ্ছে হলো এই জায়গায় এখানে আছে, এগুলো হচ্ছে হলো ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু। আমি যদি এখানে একটা চুম্বক দেখো, এই যে এটা হচ্ছে হলো এটা ভৌগোলিক অক্ষ, ঠিক আছে, এদেরকে কানেক্ট করছে মেরু দুটাকে। তো আমি যদি এখানে একটা এই পৃথিবী কিন্তু এই একটা বৃহৎ চুম্বকের ন্যায় কাজ করে, তার একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাই না, জানো তোমরা? আচ্ছা, তো এটা সাধারণত পৃথিবীর যেই চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রটার দেখো ভৌগোলিক উত্তর মেরুর দিকে পৃথিবীর হচ্ছে হলো তোমার দক্ষিণ মেরু, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু হচ্ছে হলো কি ওর দিকে, আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের যে উত্তর মেরুটা সেটা হচ্ছে হলো কি ভৌগোলিক দক্ষিণ মেরু। তো আমাদের একটা চুম্বক যদি আমরা একটা ঝুলিয়ে দেই, এখানে এই বরাবর একটা চুম্বক ঝুলিয়ে দেই, মুক্তভাবে রেখে দেই, তাহলে এই চুম্বকটা এক দেখো এই চুম্বকটা ভৌগোলিক ও এই চুম্বকটার উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরুর দিকেই থাকবে, আর এই চুম্বকটার দক্ষিণ মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকেই থাকবে। অনেকে বলে স্যার এটা কেন? এটা এভাবে চিন্তা করতে পারো তুমি, যে হচ্ছে হলো তুমি চিন্তা করতে, আমরা জানি এই চুম্বকের বিপরীত মেরুদ্বয় পরস্পরকে আকর্ষণ করে, তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরুকে, দক্ষিণ মেরু উত্তর মেরুকে। তো আমি এভাবে একটা চুম্বক মুক্তভাবে স্থাপন করলে তো ওর উত্তর মেরু দেখতেছি ভৌগোলিক উত্তর মেরুর দিকে, তার মানে এখানে কোথাও পৃথিবীর এখানে কোথাও একটা দক্ষিণ মেরু আছে, যেই দক্ষিণ মেরুটা হচ্ছিল আমার ঝুলানো চুম্বকের উত্তর মেরুকে নিজের দিকে টানতেছে। কথা বুঝা গেছে? তাহলে পৃথিবী একটা পৃথিবীর দেখো পৃথিবীর উত্তর উত্তর মেরুর দিকে, ভৌগোলিক উত্তর মেরুর দিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে দক্ষিণ মেরু থাকে, আর যেদিকে হচ্ছে হলো কি ভৌগোলিক দক্ষিণ মেরু সেদিকে হচ্ছে হলো চৌম্বক ক্ষেত্রে উত্তর মেরু থাকে, মানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। আর আমার ঝুলাই দেওয়া চুম্বকের উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকবে, আমার ঝুলাই দেওয়া চুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে। তবে মনে রাখবে ঠিক ভৌগোলিক উত্তর মেরু বরাবর আমার ঝুলানো চুম্বকটা থাকবে না। বলে স্যার কেন স্যার? মনে রাখবে পৃথিবীর যে ভৌগোলিক উত্তর মেরু তার থেকে এই 1750 কিলোমিটার পশ্চিম দিকে, অলমোস্ট 1750 কিলোমিটার পশ্চিম দিকে, 1750 কিলোমিটার পশ্চিম দিকে হচ্ছিল আমাদের এই চুম্বক মেরু অবস্থান করে, আর এদিক দিয়ে হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে 1750 কিলোমিটার অলমোস্ট পূর্ব দিকে হচ্ছিল কি এটা হচ্ছিল পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, কি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু, উত্তর মেরু। আর এটা হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু, ঠিক আছে। এখন মনে রাখবা আমি একটা চুম্বককে যখন এভাবে ঝুলাই দিব তখন চুম্বকটা এইভাবে থাকবে। তাহলে দেখো আমার এই যে ভৌগোলিক উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে সংযোগ করে এখানে যদি আমি একটা হচ্ছে এরকম উলম্ব তল বিবেচনা করি, এখানে একটা এই ভৌগোলিক উত্তর আর ভৌগোলিক দক্ষিণ উলম্ব তল বিবেচনা করি একটা, এটাকেই বলা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। দেখো পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে, এই বরাবর। এইবার আসা হচ্ছে হলো মুক্তভাবে যখন আমি একটা চুম্বককে ঝুলিয়ে দিলাম, চুম্বকটা হচ্ছে হলো কি এই চৌম্বক ক্ষেত্রটার এই যে আমার যে চুম্বকটা আছে এই চুম্বকের উত্তর মেরু যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু বরাবর হচ্ছে কি এভাবে এভাবে থাকবে। তাইলে অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের যেই মেরু দুইটা আছে এই মেরু বরাবর, অন্যভাবে বলতে গেলে আমার মুক্তভাবে এই যে মুক্তভাবে স্থাপিত সাম্যাবস্থায় অবস্থিত, মুক্তভাবে সাম্যাবস্থায় অবস্থিত একটা চুম্বকের যে হচ্ছে কি একটা চৌম্বক অক্ষ আছে, এই যে এই অক্ষ আছে, এই অক্ষ খেয়াল করো, এই চৌম্বক অক্ষ বরাবর একটা কল্পিত তল। পৃথিবী দেখো আবারও বলি এইভাবে বলি, আমি একটা মুক্তভাবে একটা হচ্ছে চুম্বক ঝুলিয়ে দিলে এই চুম্বকের
মেরুদয়ের মেরু, আমি তো চুম্বকে এভাবে ঝুলাই দিলে তো স্বাভাবিকভাবে আমাদের এই যে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে সেটা বরাবরই তো সে অবস্থান করবে, এবং সেক্ষেত্রে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দক্ষিণ মেরু বরাবর, আমার হচ্ছে হলো কি ঝুলানো চুম্বকের উত্তর মেরু থাকবে এভাবে। আমার ঝুলানো চুম্বকের উত্তর মেরুটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দক্ষিণ মেরু বরাবর। তবে আমার ঝুলানো চুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক উত্তর মেরুর দিকেই আছে, ভৌগোলিক উত্তর। এই জন্যই পৃথিবীর কোথাও যদি তুমি একটা চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দাও, তাহলে সেই সেই চুম্বকের উত্তর মেরু পৃথিবীর উত্তর দিক নির্দেশ করে, এবং ওই চুম্বকটার দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ দিক নির্দেশ করে। তবে এটার কারণ হচ্ছে মূল ওখানে হচ্ছে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্রটা আছে সেই চৌম্বক ক্ষেত্রটা এবং পৃথিবীর ভৌগোলিক যে উত্তর আছে, ধরো ভৌগোলিক উত্তর আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু একই দিকে একই সাইডে। তবে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1750, অলমোস্ট কত এই জায়গায় 1750 কিলোমিটারের মতো জায়গা আছে। তাইলে এই যে পৃথিবী, আমি চুম্বককে একটাকে মুক্তভাবে ঝুলাই দিলে ও যেই বরাবর থাকবে সেটা হচ্ছে হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বরাবর থাকবে। ওই বরাবরই এই আমার ঝুলানো চুম্বকটার যে মেরু দুইটাকে সংযোগকারী বা মেরু অক্ষ বরাবর কল্পিত উলম্ব তলকে হচ্ছে বলা হচ্ছে হলো চৌম্বক মধ্যতল। তাহলে এই বরাবর একটা তল হইলে চৌম্বক মধ্যতল, আর এই বরাবর একটা তল হইলে হচ্ছে এই যে আমাদের এই যে ভৌগোলিক অক্ষ বরাবর একটা তল হইলে এটা হচ্ছে হলো ভৌগোলিক মধ্যতল। এই চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এই যে এটা, এই জায়গায় যে অ্যাঙ্গেলটা হবে এখানে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে হলো কি তোমার বলতো বিচ্যুতি। এটাকে বলা হচ্ছে কি বিচ্যুতি, যেটাকে আমরা বলি ডিক্লাইনেশন, ডিক্লাইনেশন বা বিচ্যুতি। তো এগুলা দেখতে এটা অনেকটা দুইটা তল, তো তো তলগুলো যদি আমি এভাবে চিন্তা করি, আমাদের হাত দিয়ে দেখাই, দেখো আমার হাত দিয়ে যদি দেখাই তাহলে এই একটা তল এই একটা তল, এবং এরা পরস্পর কিভাবে আছে এইভাবে আছে, এই যে দেখো এইভাবে আছে, এদের মধ্যে এই একটা তল এই একটা তল এরকম করে আছে, এদের মধ্যে একটা কি আছে বলতো পার্থক্য আছে, অ্যাঙ্গুলার সেই পার্থক্যটা। ঠিক আছে, এই যে বিচ্যুতি। তো আমাদের এই জিনিসটা হচ্ছে হলো কি তাহলে হচ্ছে হলো ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক, খেয়াল করে ভৌগোলিক উত্তর মেরু এবং হচ্ছে হলো আমার ঝুলানো চুম্বকের অক্ষ বরাবর কল্পিত উলম্ব তল, মানে এই বরাবর ভৌগোলিক যে উত্তর দক্ষিণ মেরু আছে এই বরাবর একটা কল্পিত উলম্ব তল, এবং হচ্ছে হলো কি ঝুলানো চুম্বকের অক্ষদ্বয়ের সংযোগকারী যেই অক্ষ আছে, মানে মেরুদয়কে সংযোগকারী যে অক্ষ আছে সেই অক্ষের সাথে লম্বভাবে হচ্ছে যে তলটা, এই দুইটা তলের মাঝখানে কোনটাকে বলা হচ্ছে কি বলতো এই বিচ্যুতি। কি বলা হচ্ছে বিচ্যু, লিখে রাখছি বিচ্যুতি এটা। ঠিক আছে, এটাকে তুমি চাইলে দেখাইলে এভাবে দেখাতে পারো স্যাররা। আমি যদি তোমাদেরকে একটু একটা দেখাই, এই জিনিসটা তুমি এভাবে দেখাইতে পারো। এই তলটা যদি হচ্ছিল তোমার ধরো হচ্ছিল এই চুম্বক, এটা ধরো হচ্ছিল আমাদের এই ভৌগোলিক মধ্যতল এটা। তো এটার সাথে চুম্বক মধ্যতল যেটা আছে সেই চুম্বক মধ্যতলটা হচ্ছে হলো একটা অ্যাঙ্গেল করে আছে, এইভাবে চিন্তা করতে পারো। এই যে দেখো এরকম এরকম এরা এইভাবে আছে। অনেকটা দুইটা বই থাকলে বই দিয়ে দেখাইতে পারলে ভালো হতো। দুইটা বই মানে মোদ্দা কথা ভাই হচ্ছে হলো দুইটা তলের দ্বারা, আমার কাছে বই নাই কিন্তু কয়েকটা কাগজ আছে, দেখো তো এরকম আর কি। এই তলগুলো মাঝখানে এই যে এরকম করে আছে, এইভাবে আছে, এদের দুইজনের মধ্যকার এইটা একটা তল। এটা হচ্ছে হলো পৃথিবীর চৌম্বক অক্ষ বরাবর, খেয়াল করো পৃথিবীর চৌম্বক অক্ষ বরাবর, পৃথিবীর চৌম্বক অক্ষ বরাবর বা আমার ঝুলানো চৌম্বকের অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে হলো কি এই পৃথিবীর ভৌগোলিক যেই অক্ষ আছে সেই ভৌগোলিক অক্ষর লম্ব বরাবর। তাহলে এই দুইটা দুইটা অক্ষ বরাবর না, অক্ষের লম্ব বরাবর। তাহলে এই দুইটা এইরকম তল, এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে, দেখো আমি যদি এগুলো লেখাগুলো বাদ দিয়ে এভাবে এভাবে দেখি, তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে হলো কি বলো বিচ্যুতি। ঠিক আছে, এইটাই আর কিছু না। তাহলে এখন যদি এটা বিচ্যুতি হয় তাহলে এদের মধ্যবর্তী এই যে অ্যাঙ্গেলটা এখানে এই যে এটা, এই যে এদের দুজনের এদের এই একটা তলের দিকে এই মধ্যবর্তী এইটা হচ্ছে হলো কি বিচ্যুতি, মনে থাকবে। আচ্ছা, তো এখন যেহেতু বিচ্যুতি আসছে দেখি এরপরে বিনতি বলে হচ্ছে একটা জিনিস আছে কিনা। এটা আছে কি রে, বিনতি দেয় নাই আমার টাইপার কি পাগল হয়ে গেছে। বিনতি নামে একটা হচ্ছে টার্ম থাকা উচিত আমাদের, ঠিক আছে বিনতি, দেখি বিনতি আছে না। এটা বিচ্যুতি হয়েছে আবার,
কোন স্থানের বিচ্যুতি এখানে আসছে। তো আমি বিচ্যুতির কথা ওখানে বলে ফেললাম আর কি। তাহলে বিচ্যুতি তো আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার আসে বিনতি। এই যে কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ চৌম্বক মধ্যতলে মুক্তভাবে স্থাপিত কোন স্থাপিত চুম্বক শলাকা অনুভূমিক তল থেকে যে কোণে নত থাকে তাকে ওই স্থানের বিনতি বলে। মানে তুমি একটা মুক্তভাবে চুম্বক শলাকা যদি হলো এই স্থাপন করে দাও, তাহলে সেটা অনুভূমিকের সাথে যত ডিগ্রি কোণে, মানে এই যে অনুভূমিক রেখা আছে না, এই অনুভূমিক রেখা, এই যে এই রেখাটা ধরো, এই অনুভূমিক রেখার সাথে যত ডিগ্রি কোণে থাকবে সেটাই হলো তোমার কি হলো বিনতি। ঠিক আছে, মনে রাখবা। তাহলে স্বাভাবিকভাবে এই যে আমাদের একটা তুমি অন্যভাবে এভাবে তো বলতে পারি, আমাদের ভৌগোলিক যে উত্তর দক্ষিণ আছে, অ্যাকচুয়ালি আমরা ধরো অনুভূমিকের সাথে এখানে এভাবে চিন্তা করতে পারি, একটা মানে আমরা যে একটা চুম্বক ঝুলিয়ে দিলে এই চুম্বকটা কি থাকবে বলতো, উত্তর দক্ষিণ বরাবর কি, যদি আমি স্থাপন করে দেই, ধরো অনুভূমিক রেখা, অনুভূমিকটাকে যদি উত্তর দক্ষিণ ধরি, তাহলে উত্তর দক্ষিণ বরাবর যদি জুড়ে দেই, তাহলে ও একটা অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকবে। এখানে দেখছি মানে বলা মূল বলা হচ্ছে অনুভূমিকের সাথে, আমি আবার সংজ্ঞাটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। স্যারের যে পড়াচ্ছি, সর্দির কারণে মাথাটাতে এত অস্থির লাগে, নাক মুখ জ্বলে যে খালি, এটাই বিরক্তিকর। দেখো কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সাথে, ধরো আমাদের একটা চুম্বক ঝুলিয়ে দিলে তো চুম্বকটা থাকবে কোন বরাবর বলতো, ওই চুম্বকটা থাকবে পৃথিবীর চুম্বক ক্ষেত্র বরাবর, তবে পৃথিবীর চুম্বকের উত্তর মেরু আমাদের ঝুলানো চুম্বকের দক্ষিণ মেরু বরাবর থাকবে, এরকমই ব্যাপারটা, তাই না? হ্যাঁ। তো পৃথিবী, তুমি যদি কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র, মানে কোন স্থানে পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্র যেটা আছে সেটা অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কথা তো একই কথা। অথবা আমার ঝুলানো চুম্বক ক্ষেত্র, চুম্বকটা অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে, একই। পৃথিবী আর কারণ আমার চুম্বকটা কোন বরাবর থাকে, আমার চুম্বকটা তো পৃথিবীর চুম্বক অক্ষ বরাবরই থাকে, ঠিক আছে না? পৃথিবীর চুম্বক অক্ষ বরাবর পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুকে সংযোগের যে রেখা আছে সেই বরাবরই আমার ঝুলানো চুম্বকটাও থাকবে। তাইলে আমার ঝুলানো চুম্বক যা, পৃথিবীর চুম্বক ক্ষেত্র তা। তার মানে অনুভূমিকের সাথে পৃথিবীর চুম্বক ক্ষেত্র বা ভূচুম্বক ক্ষেত্র যত ডিগ্রি কোণে থাকবে, অথবা আমার ঝুলানো চুম্বকটা যত ডিগ্রি কোণে থাকবে, ওই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে বিনতি। দেখো, তাই না? তাহলে অনুভূমিক বরাবর যদি এটা অনুভূমিক রেখা হয়, তো আমার ঝুলানো এই চুম্বকটা যদি এভাবে থাকে, ধরো এভাবে থাকতেছে, তাহলে বলতো আমি যদি চিন্তা করি, তাহলে এভাবে থাকতেছে, আমি নিচের অংশ উপরের অংশ আর নিচ্ছি না, ধরো এইভাবে থাকতেছে, তাহলে বলতো আমার যে পৃথিবীর যে ভূচুম্বকত্ব আছে সেই ভূচুম্বকত্বের মান যদি বি হয়, তাহলে এই যে যত অনুভূমিকের সাথে যত ডিগ্রি কোণে সে হেলে আছে, এটাকে যদি ডেল্টা দিয়ে বিনতি, এই যে এটা বিনতি, তো এইটাকে এইভাবে কি, এটা অনুভূমিক রেখা, এটা কি রেখা, অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা। তো অনুভূমিক রেখা যদি ডেল্টা এটা হয়, খেয়াল করিও। এবার আসো, এই অনুভূমিক পৃথিবীর ভূচুম্বক ক্ষেত্র মান এটা যদি এদিকে কাজ করে, তাহলে ভূচুম্বক ক্ষেত্রের মানটাকে দুই ভাগে ভাগ করতে পারবো। এদিকে ভূচুম্বক ক্ষেত্রের ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ হবে, উলম্ব উপাংশ, ঠিক আছে? আর এই বরাবর কাজ করবে কি বলতো, ভূ চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে অনুভূমিক উপাংশ। আচ্ছা, এবার আসো, ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশটাকে এইচ দ্বারা ডিনোট করা হয় যদি, আর এটাকে যদি উলম্ব উপাংশটাকে যদি ভি দ্বারা প্রকাশ করা হয়, তাইলে আমাদের দেখো, আমি বলতে পারি না এটা আমরা ভেক্টর রাশির বিভাজন অনুযায়ী এই বরাবর হবে কি বলতো, বি কস ডেল্টা, আর এদিকে কাজ করবে কি বি সাইন ডেল্টা, তাহলে এটাকে আমরা ভি বলতে পারি আর এটাকে কি এইচ বলতে পারি। কোথাও কোথাও দেখবে এটাকে বিএইচ বলছে, শুধু এইচ না বলে কি বিএইচ দিছে, ঠিক আছে? তো চৌম্বক তীব্রতা যেটা আছে সেই চৌম্বক তীব্রতাকেও এইচ দ্বারা ডিনোট করা হয়, এই জন্য ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশটাকে অনেক সময় বিএইচ দ্বারা লিখে, ঠিক আছে? আমার কাছে তো এখানে তপন স্যারের বইটা আছে, আমি যদি একটু তপন স্যারের বইটা থেকে তোমাদেরকে দেখে দিই এই বইটার মধ্যে কি দিয়ে প্রকাশ করছে, তাইলে তোমাদের জন্য আরেকটু ইয়ে হবে। হ্যাঁ, এই যে বিএইচ বা এইচ দিয়ে প্রকাশ করা, ওইটাকে ভি দ্বারা প্রকাশ করছে, আমি যেটাই দেখাইছি এখানে স্যাররা সেটাই, এই যেটা এটাকে বি দ্বারা প্রকাশ করছে, এটাকে এইচ দ্বারা প্রকাশ করছে, বা বিএইচ দ্বারা এভাবে লেখা যায়। তা আমি যদি পরীক্ষায় আসবে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিক উপাংশের মান কত, তাহলে এই বি কস ডেল্টা, ডেল্টাটা কি বিনতি কোণ, এখানে বিচ্যুতি না বিনতি, ঠিক আছে? মনে থাকবে।
আচ্ছা এটা তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম হচ্ছে অনুভূমিক উপাংশ হচ্ছে h ইকুয়াল টু বি cos ডেল্টা আর উলম্ব উপাংশ ইকুয়াল টু হচ্ছে বি sin ডেল্টা। তাহলে একটা সূত্র এটা আরেকটা সূত্র। এরপর আমরা চাইলে কিন্তু এখানে এই দুইটাকে হচ্ছে এই একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দেখো তো এক নংকে দুই নংয়ের দ্বারা ভাগ করে সুতরাং এই বি বাই এইচ ইকুয়াল টু হচ্ছে কি বি সাইন ডেল্টা ডিভাইড বাই হচ্ছে বি কস ডেল্টা। তাহলে এখান থেকে দেখো তো বি বি কাটা দিলে সাইন ডেল্টা বাই তাহলে হচ্ছে টেন ডেল্টা ইকুয়াল টু বি বাই এইচ। এবার দেখো তোমার যদি হচ্ছে বি অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দেওয়া থাকে তাহলে তুমি বিচ্যুতি কোণ বের করতে পারবে। তো অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশ এবং বিচ্যুতি কোণ দেওয়া থাকলে উলম্ব উপাংশ বের করতে পারো, উলম্ব উপাংশ বিচ্যুতি দেওয়া থাকলে অনুভূমিক উপাংশ বের করতে পারবা ভূচুম্বক ক্ষেত্রে এটা। তো আর মানে হচ্ছে এটা ব্যবহার করতে পারবা। এখান থেকে হচ্ছে ডেল্টা বের করে নিয়ে তুমি চাইলে আবার এগুলাতে ডেল্টা বসায় দিয়ে হচ্ছে কি চাইলে হচ্ছে বিটাকেও বের করে আনতে পারবা, কারণ বি আর এইচ তো তুমি জানো। তাহলে এখানে ডেল্টা এখান থেকে বের করে নিয়ে এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে বসায় দিয়ে তখন তুমি কি আমাদের পৃথিবীর বিচুম্বক ক্ষেত্রের মানটাকে বের করে আনতে পারতে পারো। ঠিক আছে। আবার আমরা জানি এই দুটোটা হচ্ছে এইচ এবং ভি হচ্ছে লম্ব উপাংশ। তাহলে বলো লম্ব উপাংশ হইলে এই বি ইকুয়াল টু এভাবে বলা যায় না, এটাকে একটা তুমি এই দুইটাকে স্কোয়ার করো, স্কোয়ার করে যোগ করো, যোগ করলে তুমি পাবা কি বলতো, তুমি বি যদি বের করতে চাও এগুলো লম্ব উপাংশ এখান থেকে বলতে পারি না যে বি এবং এইচ ডিরেক্টলি বলতে পারি যে চলো তাহলে এই জিনিসটার দুটো উপাংশ হচ্ছে এটা। তাহলে লম্ব উপাংশ হবে বি ইকুয়াল টু হবে রুট ওভার কি এইচ স্কয়ার প্লাস কি ভি স্কয়ার, এরকমই তো হওয়ার কথা তাই না। দুটা লম্ব উপাংশ অনেকে বলো স্যার বুঝতেছি না, মনে পড়ে আমরা এফ ইকুয়াল টু পড়ছি রুট ওভার কি এটা কি হলো রুট ওভার এফ এক্স স্কয়ার প্লাস কি এফ ওয়াই স্কয়ার, এটা হচ্ছে লম্ব উপাংশের ক্ষেত্রে। আবার কেউ চাইলে এখন এই দুইটাকে বর্গ করে যোগ করে এই জিনিসটাই পাবা। ঠিক আছে, এইটাই আর কিছু না। তাহলে আমাদের এগুলো ম্যাথমেটিক্যাল টার্মে আমাদের ইউজ করতে হবে। বিনতিটা হচ্ছে অনুভূমিকের সাথে আমার ঝুলানো চুম্বকটা যত ডিগ্রি কোণে থাকবে, আর হচ্ছে বিচ্যুতিটা হচ্ছে আমার ঝুলানো চুম্বক যেই অক্ষ বরাবর থাকে সেই অক্ষের সাথে লম্ব বরাবর একটা তল এবং পৃথিবীর ভৌগোলিক অক্ষ বরাবর একটা হচ্ছে তল নিলেই এই দুইটা তলের মধ্যবর্তী কোণটা হচ্ছে বিচ্যুতি। এটা হচ্ছে ইনক্লাইনেশন, যেটা হচ্ছে বিনতি বলতেছি আমরা, এটাকে বলে ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন ইনক্লাইনেশন মানে ও কতটুকু ইনক্লাইন্ড হয়ে আছে, ঠিক আছে, অনুভূমিক রেখার সাথে। আর ডেক্লাইনেশন মানে হচ্ছে বিচ্যুতি, ওইটা ওটা দুইটা তলের মধ্যে ডিরেক্ট পার্থক্য। তো এই হচ্ছে ঘটনা আমাদের। এরপরে মনে হয়েছিল এখানে ছিল এই যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, কোন স্থানে অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রের যে উপাংশ থাকে তাকে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলে। মানে এটা এই যে এটা ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, এই যে অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রের যে উপাংশটা থাকে এটা এই যে এইচ মানে বি কস ডেল্টা। তাহলে এখানে কি আর কিছু আছে? এরপর অঙ্ক, কিন্তু অঙ্কর আগে আমাদের আমি এখানে আরো কিছু জিনিস রাখছি, রাশিগুলো একটু জানা দরকার খুব। এগুলা থেকে অনেক সময় এমসিকিউ দিতে পারে, আমি জানি না কতক্ষণ লাগবে, আমি কিন্তু পড়াই দিচ্ছি, দেখো স্যাররা এগুলো একটু পড়া দরকার। চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক বা চৌম্বক মোমেন্ট, তিনটা নাম ওর, তিনটা নাম মুখস্থ রাখতে, পরীক্ষা কোনটা দিয়ে দিবি জানি না। কোন চুম্বকের যে কোনো একটি মেরুর মেরু শক্তি এবং চৌম্বক দৈর্ঘ্যের ওই হবে না দৈর্ঘ্যের গুণফলকে ওই চুম্বকের দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক বলে। তো এটা হচ্ছে মেরুর মেরু শক্তি, যে কোনো একটা মেরুর মেরু শক্তি, মেরু শক্তি, ঠিক আছে, এটা তোমাকে মান দেওয়া থাকবে। আর 12 এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, এটা কি চৌম্বক দৈর্ঘ্য 12 দ্বারা প্রকাশ করা হয়েছে আমাদের। ওই যে হচ্ছে আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সময় পড়ছিলাম এরকমই, এটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। তবে মনে রাখবা চৌম্বক দৈর্ঘ্য মানে কি একটা চুম্বকের মেরু টু মেরু, এটা যদি নর্থ পোল হয় ধরো এটা সাউথ পোল হয়, তাহলে এইটুকু হচ্ছে কি এখানে আমাদের 12 মনে রাখতে হবে, পুরোটা 12। তো চৌম্বক এটা চৌম্বক ভ্রামক একটা ভেক্টর রাশি এবং আমাদের এখানে দৈর্ঘ্যটা হচ্ছে কি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, এটার দিক হবে এই চৌম্বক ভ্রামকের দিক হচ্ছে দক্ষিণ মেরু থেকে কোন দিকে বলতো, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে হচ্ছে এটার দিক, মনে থাকবে, এগুলো মনে রেখো। এবং আরেকটু কথাবার্তা আছে এখানে, এই যে মেরু শক্তি যেটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, কি বলতো মেরু শক্তির একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, আবার দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে বলতো চৌম্বক ভ্রামকের একক কি হবে, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এই তো এটা এমসিকিউ তে এগুলো কিন্তু কি লাগবে আমাদের, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে একটা মেরু শক্তি আর এটা হবে এখানে মেরু শক্তি ইনটু হবে কি চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য কতটুক মেরু টু মেরু, চুম্বকটার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দূরত্ব বসাই দিও, পারবা তো ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো এর চেয়ে বেশি আর কথাবার্তা বলার দরকার আপাতত নাই।
চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, যেটাকে চৌম্বক ক্ষেত্র বলি আমরা, ওইটাই হচ্ছে আবার কি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। একটি গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি আধানের উপর ক্রিয়াশীল বলকে চৌম্বক ক্ষেত্রের মান বলে। তো আমরা এটা বুঝছিলাম, মনে আছে, চৌম্বক বি ইকুয়াল টু কিউ বি ভি, সরি, এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু হচ্ছে হলো কিউ বি ভি সাইন থিটা। তো এইটা থেকে আমরা এটার জিনিসটা আসতে পারি একক ইয়ার উপর, আধানের উপর। তাহলে সুতরাং এফ, এই যে একক আধানের উপর, তো তাহলে হচ্ছে এফ বাই কিউ হবে, এফ বাই কিউ, এটা হচ্ছে হলো কি চৌম্বক ক্ষেত্রের মান। অন্যভাবে বলতে গেলে এখান থেকে হচ্ছে হলো, এই যে তুমি যদি হচ্ছে হিসাব করো এগুলাকে সব এই পাশে পাঠিয়ে দিলে যেটা আসবে সেটার আবার কিউটা বাদ দিয়ে দিবা, কিউটা কি বাদ, তাহলে এটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি এফ বাই বি ইকুয়াল টু হচ্ছে হলো কি এফ ডিভাইডেড বাই হচ্ছে হলো কি একক আধানের উপর। তো অনেকে বলো স্যার বুঝলাম না, স্যার একক এফ কে কিউ দ্বারা ভাগ করবা, তাহলে এফ ইকুয়াল টু কিউ বি ভি সাইন থিটা, ঠিক আছে, সাইন কিউ দ্বারা ভাগ করলে কিউ কিউ চলে যাবে, ভি বি সাইন থিটা। এবার আসো, এটাই তো এই ভিবি সাইন থিটা, তাহলে মানে 1 কুলম্বের উপর যে বলটা কাজ করে, এক হ্যাঁ 1 কুলম্বের উপর যে বলটা কাজ করে সেটাই তো। তাহলে এখানে 1 মিটার, ইলেকট্রনটার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে থিটা হচ্ছে 90, থিটা 90 এর কারণে sin 90 এর মান 1 হয়ে যাচ্ছে গা। তাইলে এই বি ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, বি ইকুয়াল টু কি এফ বাই কিউ। এই যে দেখো, একটি গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, এই যে এই তো 90 ডিগ্রি থিটা, একক বেগে চলমান, তাহলে বি এর মান 1 মিটার পার সেকেন্ড, একটি একক আধানের উপর, মানে হচ্ছে 1 কুলম্ব, এটার মানও 1 কুলম্ব, এই জন্য কিউ দ্বারা ভাগ করে দিছি, 1 কুলম্বের উপর ক্রিয়াশীল বলকে চৌম্বক ক্ষেত্রের মান বলে, ঠিক আছে। এবং এই চৌম্বক ক্ষেত্রের মানটার, চৌম্বক ক্ষেত্রের যে মান বলা হয় সেই চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে হলো টেসলা। কি বলতো? চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, বড় হাতের টি দ্বারা প্রকাশ করে, যেটা হচ্ছে হলো নিউটন পার মিটার পার এম্পিয়ারের সমতুল, এর সমতুল। এটা তোমরা সমতুল জানা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে হলো কোন চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল 1 মিটার পার সেকেন্ড বেগের, মানে একক বেগের 1 কুলম্ব আধানের উপর যে বল কাজ করে সেটা হচ্ছে হলো ওই চৌম্বক ক্ষেত্রের কি চৌম্বক ক্ষেত্রের মানটা, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা একক মনে রাখতে হবে। চৌম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য বলা হচ্ছে। চৌম্বক তীব্রতা, দেখো, একটা চৌম্বক তীব্রতা আর একটা হচ্ছে একটু চৌম্বক ক্ষেত্রের মান। চৌম্বক ক্ষেত্রের মানকে বি দ্বারা প্রকাশ করে। কোন বিন্দুর চৌম্বক ক্ষেত্র চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক তীব্রতা বলে। কোন বিন্দুর চৌম্বক প্রবেশ্যতাকে, চৌম্বক ক্ষেত্রকে তো একটু আগে জানলাম আমরা বি দ্বারা প্রকাশ করে, আর চৌম্বক প্রবেশ্যতাকে প্রকাশ করে মিউ। তাহলে বলতো চৌম্বক তীব্রতা যদি এইচ দ্বারা ডিনোট করি, এইচ ইকুয়াল টু হবে কি বলতো, চৌম্বক তীব্রতা এইচ ইকুয়াল টু হবে হচ্ছে হলো বি বাই হচ্ছে হলো কি মিউ, এটা। আর এটার ইয়াটা আমরা যদি শূন্য মাধ্যমে বলি, শূন্য মাধ্যমে এইচ বি নট বাই কি হবে বলতো মিউ নট। এর কথা ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং এখান থেকে তোমরা চাইলে হচ্ছে হলো কি, এটা তুমি জানো এটাও ভেক্টর রাশি, তাহলে এটা অবশ্যই কি হবে ভেক্টর রাশি হবে, ঠিক আছে। চৌম্বক, এখন দেখো একটু একক কি হবে বলতো, বি এর একক একটু আগে আমরা শিখলাম টেসলা, আর চৌম্বক প্রবেশ্যতার একক টেসলা মিটার পার এম্পিয়ার। তো টেসলা টেসলা চলে যাবে, এটা ইনভার্স করার পর এম্পিয়ার হয়ে যাবে, এটা পার মিটার হয়ে যাবে। তাহলে বলো কোন চৌম্বক প্রাবল্য বা চৌম্বক তীব্রতার যে একক সেটা হচ্ছে হলো কি হবে এম্পিয়ার পার মিটার। মনে থাকবে, সূত্রগুলো মনে রেখে, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি তোমার কাজে দিতে পারে। এরপর দেখো চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়নের মাত্রা বা চুম্বকায়ন। দেখো এক একটা জিনিসের হচ্ছে 2-3টা করে নাম আছে, এগুলো মনে রাখতে হবে। চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়নের মাত্রা বা চুম্বকায়ন। এই চুম্বকায়ন তীব্রতাটা হচ্ছে হলো একক আয়তনে, কোন চুম্বকের একক আয়তনে চুম্বক ভ্রামকের মান। তো এটা একটা ভেক্টর রাশি, যে উপরে মোট চৌম্বক ভ্রামকটা, নিচে হচ্ছে এটা আয়তন। অনেকে মনে করে এটা মনে হয় ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশটা, না, এটা আয়তন। এটা কি আয়তন? দেখো আমি সংজ্ঞাটা পড়ি। চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করলে কোন চৌম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামকের উদ্ভব হয়, একটা তুমি চৌম্বক পদার্থের মধ্যে কি করছো, এই চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করছো, তখন ওই পদার্থটার একক আয়তনে যে চৌম্বক
ভ্রামকের উদ্ভব হবে সেটাই হলো কি হচ্ছে চুম্বকায়ন তীব্রতা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো অনেক সময় দেখবা এই যে এই আমরা জানি হচ্ছে আজকেই পড়লাম আই ইকুয়াল টু, এখানে দেখো আই কিন্তু তড়িৎ প্রবাহ না, এখানে আই মানে হচ্ছে এখানে কি চুম্বকায়ন তীব্রতা। চুম্বক ভ্রামক ইকুয়াল টু কি বলতো, মেরু শক্তি ইনটু কত 12 না। আচ্ছা, নিচে হচ্ছে আয়তন। তো এখান থেকে আরেকটা, এটা তো একটা সূত্র। তো নিচে মোট আয়তন বসাবা, উপরে হচ্ছে চুম্বক ভ্রামকের মান বসাবা, এখানে তুমি কি চুম্বকায়ন তীব্রতা পেয়ে যাবা। কিন্তু যদি অনেক সময় এভাবে দিতে পারে বলতো, এটা কি বলা যায়, এম ইন্টু মেরু শক্তি ইন্টু 12, তো ভিটাকে বলতে পারি না আমরা হচ্ছে এখানে যে 12, দেখো খেয়াল করো তোমরা, 12 ইন্টু হচ্ছে হলো কি এল, 12 ইন্টু কি এল, বা কিছু একটা হচ্ছে একটা বাহু থেকে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো তো, বা এ দিতে পারি, কেউ যদি বলে যে এ দিব, আমি এর একটা বাহু আর কি, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো তো, এই 12 কি এখান থেকে কাটাকাটি চলে যেতে পারে না? ঠিক আছে, 12 এখান থেকে কাটাকাটি চলে গেল। তো কাটাকাটি চলে গেলে স্যার আর কি বাকি আছে না, এরকম না? তো তুমি চিন্তা করো তো, মেরু শক্তির একক কি? মেরু শক্তি, এটা হচ্ছে ক্ষেত্রফল। খেয়াল করো, আহ এটা হচ্ছে ক্ষেত্রফল, এই যে এটা কি ক্ষেত্রফল, এটা এর বড় হাতের এও দিতে পারো তোমরা। বলো স্যার বুঝলাম না, এটা দৈর্ঘ্য আর কি, এটা দৈর্ঘ্য, আমরা আয়তনটাকে কি দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল লিখতে পারি না, অনেকে এটা বুঝতেছে না। স্যার দৈর্ঘ্য ইনটু কি লিখতে পারি, ক্ষেত্রফল লিখতে পারি। তো এখানে দৈর্ঘ্য কত 12, তো m ইনটু 12, এটা তো উপরে থাকবে, আর দৈর্ঘ্য এখানে 12, ক্ষেত্রফল হচ্ছে ধরো a। তাইলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে স্যার দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটা, তারপর বলো m বাই a। এবার আসো, এভাবে বলা যায় না। তাহলে চুম্বকায়ন তীব্রতা মেরু শক্তি ডিভাইড বাই হচ্ছে কি চুম্বকের ওই পদার্থটার হচ্ছে কি ক্ষেত্রফল। এখন এবার আসো, মেরু শক্তির একক এম্পিয়ার মিটার, আর নিচে হচ্ছে মিটার স্কয়ার। তাইলে বলো তো আই এর একক কি হবে, আই এর একক এম্পিয়ার পার মিটার হবে। কি হবে, আই এর একক এম্পিয়ার পার মিটার। মজা না, এম্পিয়ার পার মিটার, এগুলো একটু মাথায় রাখতে হবে স্যাররা। এম্পিয়ার পার মিটার, হ্যাঁ, এখানে এম্পিয়ার পার মিটার, আর একটা কি পাইছি, চৌম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য। চৌম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্যেরও এম্পিয়ার পার মিটার, আবার হচ্ছে হলো কি চুম্বকায়ন তীব্রতা, চৌম্বক তীব্রতার চুম্বকায়ন তীব্রতা, দোনোটারই একক এম্পিয়ার পার মিটার। এরপর দেখো চৌম্বক আবেশ বা চৌম্বক আবেশ ক্ষেত্র। তো এখানে বলছে কোন পদার্থের মধ্যে চৌম্বক আবেশ রেখার, মানে কোন পদার্থের মধ্যে কোন যে চৌম্বক পদার্থ আছে, চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক আবেশ রেখার লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক আবেশ রেখার সংখ্যাকে চৌম্বক আবেশ বলে। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি আসলে মনে রাখবে, এই চৌম্বক আবেশ যেটাকে বলি আমরা, সেটাকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রও বলে থাকি আমরা। এটাকে কি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলি, চৌম্বক আবেশ বলি, সেটাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বলে থাকি, মানে হচ্ছে বি। এই বিটা হচ্ছে সাধারণত বি ভেক্টর আকারে যদি আমরা লিখি, বি ভেক্টরটা হচ্ছে মনে রাখবা, এই বি নট ভেক্টর প্লাস হচ্ছে আই ভেক্টর ইনটু হচ্ছে কি মিউ নট, আই ভেক্টর ইনটু মিউ নট, এটা সমান। এটা হচ্ছে তার গাণিতিক রূপ। তো আমরা আজকে একটু আগে শিখলাম যে হচ্ছে এই এইচ ইকুয়াল টু এইচ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি বি নট ভেক্টর ডিভাইড বাই কি মিউ ভেক্টর হতে পারে, কারণ এইচ ইকুয়াল টু বি নট বাই কি মিউ নট, এটা হতে পারে। তোমরা স্যার কোথায় দেখাইছেন, দেখো স্যার তোমরা একটু তাড়াহুড়ো করে পড়াচ্ছি, বুঝতেছো? এই যে এখানে দেখো এইচ ইকুয়াল টু এটা, তাহলে আমরা যদি এইচ ইকুয়াল টু এটা হয়, এটা এখানে অ্যাপ্লাই করতে পারি, ভেক্টর রূপে লিখছি। তো এই জিনিসটা থেকে বলতো এটার জায়গায় এদের গুণফল না, সুতরাং বি নট ইকুয়াল টু কি এইচ ভেক্টর ইনটু হচ্ছে মিউ নট, বলো ঠিক আছে, এই দুজনের গুণফল। তো এটা এখানে অ্যাপ্লাই করতে পারি না, এইচ ভেক্টর ইনটু মিউ নট প্লাস আই ভেক্টর মিউ নট। তাহলে এখান থেকে মিউ নট কমন নেওয়া যায়, তাহলে মিউ নট কমন নিলে দেখো তো এইচ ভেক্টর প্লাস হচ্ছে কি আই ভেক্টর, এই তাহলে সুতরাং বি ভেক্টর ইকুয়াল টু এটা, এখান থেকে হচ্ছে কি এই যে সমীকরণটা আসছে। ঠিক আছে, এই কিছু জিনিস ফর্মুলা আমাদেরকে হচ্ছে মেমোরাইজ করতে হবে, ছোটখাটো ম্যাথ বা হচ্ছে দিলে কখনো ভর্তি পরীক্ষায় আসলে তখন যেন আমরা সলভ করতে পারি। এগুলা দিয়ে হচ্ছে খুব একটা প্রশ্ন আসে নাই, তারপর তোমরা একটু প্র্যাকটিস করে রেখো। চৌম্বক প্রবেশ্যতা, কোন পদার্থের তার অভ্যন্তরের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার সামর্থ্যের, এটা করার সামর্থ্যের পরিমাপকে চৌম্বক প্রবেশ। কোন একটা পদার্থের মধ্যে তার নিজের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার যে হচ্ছে সামর্থ্য আছে,
সেটাকে হচ্ছে হলো কি চৌম্বক প্রবেশ্যতা বলে। চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আজকে দেখলাম হচ্ছে আমরা জানি চৌম্বক তীব্রতা ইকুয়াল টু হচ্ছে হলো বি বাই হচ্ছে হলো কি মিউ। তাহলে এই মিউ ইকুয়াল টু কি বি বাই এইচ। তাহলে এটা হচ্ছে চৌম্বক তীব্রতা। দেখো চৌম্বক অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে চৌম্বক তীব্রতা। তাহলে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক তীব্রতার একক হচ্ছে চৌম্বক তীব্রতার অনুপাত হচ্ছে হলো কি মিউ। ঠিক আছে, যেটার একক আমরা আজকেই পড়লাম টেসলা মিটার পার এম্পিয়ার। টেসলা মিটার পার এম্পিয়ার এটা হচ্ছিল এই চৌম্বক প্রবেশ্যতার একক। ঠিক আছে, আর আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি না, টেসলা মিটার পার এম্পিয়ার। ঠিক আছে, তুমি বলো স্যার কিভাবে এটা? আরে পাগলাইয়া দেখ না তোরা পাগলের তো, টেসলা না এটা চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, আর চৌম্বক তীব্রতার একক কি পড়লাম আজকে এম্পিয়ার পার মিটার পড়লাম না। তাহলে এম্পিয়ার পার মিটার হলে দেখ তুই এটা উপরে চলে গেলে মিটার ইনভার্সটা মিটার হয়ে যাবে, তাহলে টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স এই যে এটা চলে আসছে সোজা। ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। সূত্র এগুলো মুখস্থ রাখতে হবে, যা সূত্র মুখস্থ রাখতে হবে, একটা থেকে আরেকটার সাথে এককগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা রাশি আসছে চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক প্রবণতা। ঠিক আছে, কোন পদার্থের অভ্যন্তরে চুম্বকায়ন তীব্রতা এবং চুম্বকায়ন তীব্রতা মানে আই, সরি চুম্বকায়ন তীব্রতা একটু আগে কি বললাম, চুম্বকায়ন তীব্রতা, চুম্বকায়ন তীব্রতা কি রে, চুম্বকায়ন তীব্রতা আই পড়িনি আমরা, এই যে চুম্বকায়ন তীব্রতা আই, আই ইকুয়াল টু একক আয়তনে কিসের সংখ্যা, একক আয়তনে হচ্ছে হলো চৌম্বক ভ্রামকের পরিমাণ। তো এটার একক কিন্তু এম্পিয়ার পার মিটার, এটা মাথায় রেখো। হ্যাঁ, এরপর আরেকটা জিনিসের একক এম্পিয়ার পার মিটার পড়ছি মনে আছে এইচ এর। তাহলে এখানে দেখো এই দুইটারই অনুপাতটাকে আই এবং এইচ এর অনুপাত, মানে এই যে চুম্বকায়ন তীব্রতা, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, চুম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, এই দুইটার অনুপাতকে কি বলা হচ্ছে, চৌম্বক গ্রাহিতা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দেখো আই এর একক কি এম্পিয়ার পার মিটার, তাহলে এইচ এর এককও এম্পিয়ার পার মিটার। তাহলে বলো এটা কি হবে এককহীন। দেখো তাহলে মনে রেখো চৌম্বক গ্রাহিতা এককহীন, কারণ দুটি সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় বলতে দুটোর একক সেম, তাই না, এককহীন, এটা মাথায় রাখবা। চৌম্বক গ্রাহিতা এককহীন, চৌম্বক গ্রাহিতা এককহীন। এরপরে আসো দেখি আর কি আছে। ও আল্লাহ, ফ্যাট ব্যথা হইতেছে, তোদেরকে ভরাইতে ভরাইতে ফ্যাট ব্যথা হয়ে গেছে। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, দেখো এটা সোজা, চৌম্বক প্রবেশ্যতাটা হচ্ছে হলো কি মিউ, মিউ হচ্ছে হলো কি আজকে পড়লাম বলো তোমরা বি বাই এইচ। ঠিক আছে, আমরা পড়ছিলাম হচ্ছে হলো এইচ ইকুয়াল টু বি বাই মিউ, সেখান থেকে আমরা মিউ ইকুয়াল টু পড়ছি হচ্ছে হলো বি বাই এইচ। এটা হচ্ছে হলো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে হলো চৌম্বক প্রবেশ্যতা, আর শূন্য মাধ্যমে হলে মিউ নট ইকুয়াল টু হচ্ছে হলো বি নট ডিভাইড বাই এইচ, এরকমই তো, তাই তো। তো এখন আমরা যদি এটা চিন্তা করি যে হচ্ছে তুমি চিন্তা করো তো কোনো একটা বস্তু দেখো, কোন পদার্থের চৌম্বক প্রবেশ্যতা, একটা পদার্থের চৌম্বক প্রবেশ্যতা শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা, শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতার তুলনায়, শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতার তুলনায় কোন পদার্থের চৌম্বক প্রবেশ্যতাটা কত গুণ, সেটাই হচ্ছে হলো আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। আর দ্বারা রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কার সাপেক্ষে, শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতার সাপেক্ষে। সোজা কথা, তো চৌম্বক প্রবেশ্যতা উপরে একটা চৌম্বক প্রবেশ্যতা, নিচে একটা চৌম্বক প্রবেশ্যতা, এই দুইটার অনুপাতটা হচ্ছে হলো কি একটা এককহীন রাশি হবে। তাহলে আপেক্ষিক চৌম্বক যেটা আছে, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা যেটা আছে সেটা কোনো একক থাকে না। তাহলে আমি একটা চৌম্বক পদার্থ এনে দিয়ে বললাম এটার আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কত, তো ওইটার চৌম্বক প্রবেশ্যতাটাকে আমি শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা দিয়ে ভাগ করব। তাহলে শূন্যস্থানে এটা সাপেক্ষে বা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা আমরা পেয়ে যাব, এবং সেটা কোনো একক নাই। দেখো চৌম্বক গ্রাহিতা যেটা পাইলাম, চৌম্বক গ্রাহিতা এটারও কোনো একক নাই, এই চৌম্বক প্রবেশ্যতা এটার আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা এটার কোনো একক নাই। আমরা এখানে বিচ্ছুরিত অলরেডি পড়ে ফেলছি, আর এটাতে যাব না। তার আগে এই যে একটু এই জিনিসটা উঠে নাই, আমার টাইপার এখানে উঠে নাই, আমি সেটা যদি ভুল না করি, চৌম্বক গ্রাহিতা যেটা হচ্ছে এক্স এম এবং চৌম্বক যে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা ও চৌম্বক গ্রাহিতার মধ্যকার সম্পর্ক। এই সম্পর্কটা কি হবে জানো তোমরা, ডিরেক্ট মুখস্থই দেখাচ্ছি, এটা প্রমাণ লাগবে না আশা করি। সেটা হচ্ছে হলো এই আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মিউ আর ইকুয়াল টু 1 প্লাস
চুম্বকগ্রাহিতা। যেহেতু এটারও একক নাই তাহলে এটা এককহীন, আবার এটার যেহেতু একক নাই তাহলে এটা এখানে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা দেওয়া থাকলে চুম্বকগ্রাহিতা বের করতে পারবো, চুম্বকগ্রাহিতা দেওয়া থাকলে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস এক্স এম। এক্স এম যেটা আমরা বলছি এটা হচ্ছে কি বলতো, চুম্বকগ্রাহিতা, এটা আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, লজিস্টিক প। সবকিছু বুঝে গেছে? অনেক তাড়াহুড়ো করে বলছি নাকি? বেশি তাড়াহুড়ো করে বলছি? এগুলো সংখ্যা তো অল্প 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 পড়া, এগুলো নিয়ে সময় নষ্ট করা যাবে না, এগুলো তাড়াতাড়ি কি কমপ্লিট করে ফেলতে হবে, কমপ্লিট। আল্লাহ, এরপরে আসে আমাদের এবার থিওরিটিক্যাল পার্ট গুলো শেষ, এবার আমাদের মানে ম্যাথমেটিক্যাল কিছু অঙ্ক আছে, এটাও তো আমরা পড়ে ফেলছি অলরেডি, এটাও পড়ে ফেলছি। তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল দিয়ে কি আছে, কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান, মানে বড় হাতের বি এর মান দেওয়া আছে, এটা বি ইকুয়াল টু দেখো 22.5 মাইক্রো টেসলা, মানে 22.5 ইন্টু 10⁻6। বিনতি মানে হচ্ছে ডেল্টা দেওয়া আছে, ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত। তাহলে অনুভূমিক উপাংশের মান h ইকুয়াল টু হচ্ছে কি বি কস ডেল্টা, খুবই সিম্পল, 22.5 ইন্টু 10⁻6 কস কত 30 ডিগ্রি শেষ। তাহলে এখান থেকে যা আসবে এত টেসলা, এটা তো টেসলাতে নিয়ে গেছি। আচ্ছা, এটা খুবই সোজা ছিল তাই না? এটা কি বের করা আমার দরকার আছে? ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান বের করার সূত্র ডাইরেক্ট বিনতি দেওয়া আছে, ডাইরেক্ট ভূচৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, এটা দিয়ে করে ফেললাম। এরপরে আসো দেখি, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, বিনতি দেওয়া আছে, ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান কত। ভাই অনুভূমিক উপাংশ মানে h দেওয়া আছে, h ইকুয়াল টু, আবার এটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ, এটাকে আবার তোমরা এই চৌম্বক তীব্রতা মনে করিও না আবার, হ্যাঁ, এই সূত্রে h ইকুয়াল টু বি cos ডেল্টা। তো আমাদের বাইর করতে হবে বি, বি বাইর করতে বলছে, দেখো বি ইকুয়াল টু হবে h বাই cos ডেল্টা। তাহলে h অনুভূমিক উপাংশ দেওয়া আছে 27.87 ইন্টু 10⁻6 টেসলা, cos কত 30 ডিগ্রি, লজিস্টিক প, h এর একক যেটা এটার একক তাই হবে টেসলা। খাপের খাপ মঞ্চুর বাপ, মিলি যাবে গা। ওকে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করো, আমি পাইতাম না, আমি ক্যালকুলেশন আর করতে হবে। কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, ভূচৌম্বক ক্ষেত্রের মান, অনুভূমিক উপাংশের মান দেওয়া আছে, ওই স্থানের বিনতি বের করতে বলছে। তাহলে দেখো ভূচৌম্বক ক্ষেত্রের মান এটা হচ্ছে বি, টেসলা রাখতে পারো, এটা মাইক্রো টেসলা, দুটোটাই দেখো, এটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে এইচ। তো আমরা জানি এদের মধ্যে সম্পর্ক আছে, যা এইচ ইকুয়াল টু কি বি কস ডেল্টা, এখানে আমার ডেল্টা বের করতে হবে, তাহলে কস ডেল্টা ইকুয়াল টু h বাই কত হবে বি, সুতরাং ডেল্টা ইকুয়াল টু cos ইনভার্স h বাই বি। যেহেতু দোনো এখানে অনুপাত h বাই বি, তাহলে আমি দোনোটা সেম এককে বসাইলে হলো, এই জন্য 10⁻6 দ্বারা গুণ করা যা না করাও তা। তাহলে আমি দেখে দিতে পারছি এখান থেকে cos ইনভার্স h কত, h দেখো 26, বি কত, এই যে বি হচ্ছে 30, টান টানা 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 এত ডিগ্রি শেষ। তাহলে এখানে বিনতি চলে আসবে। অনেক সময় বি আর বি, সরি, এইচ এবং ভি দোনোটা দিয়ে দেয়, তখন দেখবা যে হচ্ছে কি বলে যে ভূচৌম্বক ক্ষেত্রে মান বের করো, তখন তো আমি শিখেছি আজকে এটা দিয়ে বের করবো, তখন এইচ স্কয়ার প্লাস কি ভি স্কয়ার এটা দিয়ে করবো আর কি, এটা দিয়ে। অনেক সময় এই দুইটার মান দিয়ে বলে যে হচ্ছে বিনতি বের করো, মানে বি এবং এইচ অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দিয়ে বলে বিনতি বের করো, তখন আজকে শিখেলাম 10 ডেল্টা ইকুয়াল টু হচ্ছে ভি বাই এইচ। এখান থেকে তখন হচ্ছে কি এই দুইটার মান বসাই দিয়া তুমি এটার মান বের করো। আর কোন অঙ্ক আছে কিনা একটু দেখি। আচ্ছা, একটা অনুভূমিক উপাংশ আছে, বিনতি আছে, উলম্ব উপাংশের মান বের করতে বলছে, তো এটা বের করার জন্য, উলম্ব উপাংশ বের করার জন্য বি, আচ্ছা বিনতি আর বি ইকুয়ালটা আমাদের লাগবে প্রথমে বি, দেখো বি, এটা বি সাইন ডেল্টা, তাহলে আমাদের বি জানা লাগবে। তো বি বের করার জন্য আবার এখানে দেওয়া আছে অনুভূমিক উপাংশের মান, তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু হচ্ছে বি কস ডেল্টা, বিনতি দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে বি বের করে আনবা, এইচ ডিভাইড বাই হচ্ছে কি কস ডেল্টা, এইচ হবে হচ্ছে কত 30 ইন্টু 10⁻6 ডিভাইড বাই cos 60। তো এখান থেকে এত টেসলা পাবা, এটা নিয়ে বিটা নিয়ে এখানে বসাই দিবা, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু বি সাইন ডেল্টা, এখান থেকে উত্তর চলে আসবে। পারবা না ইনশাল্লাহ? এখান থেকে মান বের করে নিয়ে এই সূত্রের মধ্যে। আবার অনেকে বলতে পারে স্যার এভাবে স্যার আর করা যাবে, যাবে তো স্যার, দেখো না ডেল্টা বিনতি কোণ, মানে ডেল্টা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে অনুভূমিক উপাংশ মানে এইচ দেওয়া আছে, আমাদেরকে বাইর করতে বলছে ভি,
তা আমরা না জানি, একটু আগে দেখলাম 10 ডেল্টা ইকুয়াল টু ভি বাই কি এইচ। তো এখান থেকে ভাই এটা জানা আছে, এটা জানা আছে, আমি ভি বের করতে পারবো না পাগল। 10 ডেল্টা ইনটু কি এইচ, তাহলে 10 কত 60 ডিগ্রি, এইচ কত 30 ইনটু 10 ইনভার্স 6, তাই এই চলে আসবে এত টেসলা। কেউ চাইলে হচ্ছে হলো কি এভাবে এটা দিয়েও করতে পারো, আবার কেউ চাইলে এটা দিয়েও করতে পারো। টেনা টেনা টেনা, পারবা না ইনশাল্লাহ? পারবা তো? আচ্ছা, তাহলে আমি দুইটা পসিবল ওই তোমাদেরকে কি দেখে রাখলাম। এখানে আরেকটা আছে, অনুভূমিক বলে উপাংশ দেওয়া আছে, এই যে এটা দেওয়া দেখো, এই যে এইচ দেওয়া আছে, এই যে দেখো ভি দেওয়া আছে। ওই স্থানে ভূচম্বক ক্ষেত্রের মোট মান এবং বিনতি নির্ণয় করে। এই যে একটু আগে একটা অঙ্ক বলতেছিলাম, এইগুলা করতে হবে। যে এই দুইটা অ্যাপ্লাই করে দাও পাগলের দল। তুমি এইচ দেওয়া আছে, বি দেওয়া আছে, এটার মধ্যে বসিয়ে দাও, তাহলে এটা ভূচম্বক ক্ষেত্রের মানটা পেয়ে যাবা। তারপর হচ্ছে এটা দেওয়া আছে, এই দুইটা এখানে বসিয়ে দাও, এদেরকে দুটোটা সেম এককে বসাইলেই হবে, মানে টেসলাই নিতে হবে এমন কথা নেই, অনুপাত্ত। তারপর এখান থেকে টেন ইনভার্স করে ডেল্টা বের করে ফেলো। পারবা না ইনশাল্লাহ? তাহলে আর তোমরা করে ফেলে এগুলো, আমি আর এগুলো করাচ্ছি না। ঠিক আছে, এটা এইচ, এটা কি ভি, বলছোই তো এটা অনুভূমিক একটা উলম্ব একটা, তো অনুভূমিক এটা উলম্ব এটা। তাহলে আমাদের বাইর করতে বলছে মোট মান মানে বি, আর বিনতি মানে ডেল্টা। তাহলে বি ইকুয়াল টু হবে রুট ওভার এইচ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এখান থেকে বের করে ফেলবা। আর 10 ডেল্টা ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই এইচ, এখানে বসে এখান থেকে 10 ইনভার্স করে ডেল্টা বের করবা। মান বসাও, করো, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন তোমাকে পারতে হবে, আমি কি ক্যালকুলেশন করাই দিব? পারবা না ইনশাল্লাহ? আজকের ক্লাসটাতে পুরোটাই তো থিওরিটিক্যাল ছিল, ঠিক আছে? দেখি ভিডিও কি আসলে রেকর্ড হয়েছে, পরবর্তী রেকর্ড না হলে তো আবার কেচাও। রেকর্ড হয়েছে। তাহলে যাই হোক, যতটুকু রেকর্ড হয়েছে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমার গলার অবস্থাও ভালো না, এটুকু পর্যন্তই আমাদের চ্যাপ্টার কভার হয়ে যায়। আর যদি কোনো টপিক গুলো হচ্ছিল বাকি থাকে, কোনো দুই একটা টপিক, সেগুলো নিয়ে আমরা হয়তো আরেকটা ভিডিও দিব। আর না হলে এতটুকুতেই চ্যাপ্টার শেষ থাকবে। তোমরা চলো, এর আগে এই চ্যাপ্টারে 9টা বা 10টা ভিডিও দেওয়া আছে, সবগুলো সুন্দরভাবে দেখে নাও। আশা করি তোমরা হচ্ছিল কি এই চ্যাপ্টারের সকল দুর্বলতাগুলো কাটাই উঠতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কোনো ভিডিওতে যদি কোথাও যদি কোনো টপিক কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল টার্মে কোথাও ভুল হয়, সেটা কমেন্ট সেকশনে জানাই দিও সুন্দরভাবে, তাহলে অন্যরা শিখে ফেলবে। আর যদি আমার কনসেপ্টে ভুল থাকে, সেটাও কমেন্টে জানাইও। অথবা হচ্ছে আমার সাথে, আমার নাম্বার তো একদম শুরুতে দেওয়া ছিল, নাম্বার চলো হোয়াটসঅ্যাপ করো, চেষ্টা করবো আমি হচ্ছে যদি আমার ভুল হয় ওটা পরবর্তী কোনো ভিডিওতে কারেকশন দিয়ে দিব। হতে পারে না, আমরা টিচার, আমাদের ভুল হতে পারে না? ভুল হতে পারে তো, অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়, অনেক সময় কনসেপচুয়াল ভুল হয়, তাই না? আচ্ছা, আজকে এতটুকু পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবো। আল্লাহ হাফেজ।